এইচএসসি আইসিটি নিয়ে সমস্যা, তুমি আজকে আমাদের এই ক্লাসটি করে দেখো। আমরা তোমাদের জন্য কিছু এমসিকিউ রেখেছি, তারপর ওই এমসিকিউর আলোকে কিছু তথ্য আলোচনা করেছি। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে, এই যে আমাদের এ থেকে বিতে ডাটা ট্রান্সফার হতে দেখছি আমরা, এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। তো চিত্রে কোন পদ্ধতির কথা বলা হচ্ছে? হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন, নাকি এটা ব্রডকাস্ট সিস্টেম, ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন, নাকি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন? এটার উত্তর কি হবে? তোমরা যারা জানো যে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে এ থেকে বিতে ডাটা ট্রান্সফার করতে পারি, এট এ টাইমে সে যদি সেটা রিসিভ করে আবার ফিডব্যাক দিতে পারে এবং এ যদি সেটা আবার অ্যাকসেপ্টও করতে পারে, সেটাকে আমরা ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন বলি। অর্থাৎ এটার উত্তর হবে ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটু উদাহরণ যদি দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। এই যে তোমাদের জন্য উদাহরণ, ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। অর্থাৎ আমরা যে ওয়াকি টুকিতে কথা বলি না, কিংবা আমরা যে এসএমএস দেই, কিংবা আমরা যে ফ্যাক্স পাঠাই, এই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখবা যে একদিক থেকে ডাটা ট্রান্সমিশন হয়। ওয়াকি টকিতে কথা বললে একজন বলে, অন্যজন শুধু শুনতে পারে, সেটা শুনে সেই ডাটাটা সে রিসিভ করে, সে কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারে না। সো যখন শুধুমাত্র একদিক থেকে ডাটা আসবে, রিপ্লাই করা যাবে না, সেটাকে হাফ ডুপ্লেক্স বলা হচ্ছে। টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ মোবাইল ফোনে কি করি, আমি যখন কথা বলি তখন আরেকজন শুনছে, সে যখন সেটা শুনে সে আবার রিপ্লাই করলে আমি সেটা শুনতে পারি। অর্থাৎ দুই দিক থেকে সাইমালটেনিয়াসলি একইভাবে যখন কমিউনিকেশন করা যায়, তখন সেটাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন বলা হয়। তাহলে এইখানে আমরা উদাহরণ দেখলাম। রেডিও এবং টেলিভিশন হচ্ছে ব্রডকাস্ট মোড। অর্থাৎ রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষকে জিনিস শোনানো বা দেখানো যায়, তাই এটাকে ব্রডকাস্ট মোড বলা হয়। হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স উভয় হচ্ছে মাল্টিকাস্ট মোড। অর্থাৎ হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এরা মিলে মাল্টিকাস্ট মোড হয়, এবং ভিডিও কনফারেন্সিং ও চ্যাটিং হচ্ছে মাল্টিকাস্ট মোডের একটা উদাহরণ বা দুইটা উদাহরণ। সো এরকমভাবে আমরা প্রতিটা এমসিকিউর পরেই হচ্ছে তোমাদের জন্য বিভিন্ন তথ্য নিয়ে এসেছি, যে তথ্যগুলা তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, এবং তুমি যদি এই তথ্যগুলোকে পড়তে পারো, বাসায় দেখো, সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসার মতো আমরা রেডি করে দিয়েছি। সো তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও, তাহলে তুমি তোমার বন্ধুকে, যে এইচএসসি পরীক্ষা দিবে 24 অথবা 25 ব্যাচ, তাকে কমেন্টে মেনশন করে বলো যে বন্ধু তুই পিডিএফটা তোর সংগ্রহে রাখ, এবং তুমি তোমার বন্ধুকে কমেন্টে মেনশন দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা তোমার টাইমলাইনে, দিয়ে আমাদের পেজে মেসেজ দাও যে ভাইয়া আমাকে আইসিটির পিডিএফটা দেন, আমরা এই চমৎকার পিডিএফটা তোমাকে দিব, এবং তুমি সম্পূর্ণ ক্লাসটা আমাদের সাথে থাকো। দেখবা আইসিটি আসলে কঠিন না, বুঝতে পারলে মজার একটা জিনিস। আমরা যদি এখন পরের প্রশ্নটাতে যাই, এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখি। এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2। তো বলা হচ্ছে চিত্র 1 এবং চিত্র 2 সংযোগ করলে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি হবে। সো আমরা জানি কোনো কিছু যখন আমরা সংমিশ্রণ করি তখন বিষয়টা হাইব্রিড হয়ে যায়। আমরা বলেছি না যে হাইব্রিড, যেখানে সব কিছুর সংমিশ্রণ থাকে, ঠিক একইভাবে দুইটা টপোলজিকে যদি আমরা এক করি তাহলে অবশ্যই সেটা হাইব্রিড টপোলজি হয়ে যাবে। একেবারে সিম্পল একটা আইডিয়ার মাধ্যমে বুঝালাম। পরীক্ষায় কিন্তু তুমি আইসিটিতে কখনো হুবহু কমন পাবা না। গত বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের সাথে কথা বললেও শুনবা তাদের আইসিটি এমসিকিউ পার্টটা অনেক টাফ ছিল। সেটা প্রতি বছরই টাফ থাকে, দেখা যায় 5 থেকে 6টা এমসিকিউ তাদের কমন পড়ে, বাকিগুলা তথ্যের উপরে অনুমান ভিত্তিক প্রশ্ন দেখে মানে তার হচ্ছে তৎক্ষণিক সময়ে তার মাথাটা কাজে লাগে উত্তর করতে হয়। তারপরের তথ্যগুলো যদি আমরা দেখি, এটা যেহেতু আমরা টপোলজি থেকে দেখেছি, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কিছু তথ্য তোমাদের জন্য নিয়ে এসেছি। একই প্রোটোকলভুক্ত 2 বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে রাউটার। অতি বুদ্ধিমান ব্রিজ হিসাবে রাউটার সাধারণত কাজ করে থাকে। ডেটা ফিল্টারিং করতে পারে রাউটার ও গেটওয়ে। তাহলে পরীক্ষায় যদি বলে যে নিচের কোন মাধ্যমগুলা ডেটা ফিল্টারিং করতে পারে, তখন কিন্তু উত্তর হবে রাউটার ও গেটওয়ে। অনেক সময় দেয় না ক খ গ, ক ও খ,
ক ও গ এইভাবে দেয় না, তখন কিন্তু রাউটার ও গেটওয়ের জিনিসটা দিতে পারে। প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের সমান গুরুত্ব পায় রিং টপোলজিতে। এখন খেয়াল করে দেখো যে রিং টপোলজিটা কীরকম। রিং টপোলজিটা সাধারণত এরকম হয়ে থাকে। সো রিং টপোলজির ক্ষেত্রে যেহেতু কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, তাই প্রতিটি কম্পিউটার সমান গুরুত্ব পেয়ে থাকে। সো প্রতিটি কম্পিউটার কিন্তু সমান গুরুত্ব পায় এবং এইখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, কেন্দ্রীয় কম্পিউটার নেই। সো এই ক্ষেত্রে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা অচল হয়ে যায়। এখন ধরো এইটা সাপোজ নষ্ট হয়ে গেল, তাহলে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি দেখব যে পুরা প্রসেস বা সিস্টেমটা ফল করে যাচ্ছে। সো পরবর্তীতে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্রধানত 3 প্রকার। এই তথ্যগুলো তোমার সংগ্রহে রাখবে, এগুলা তোমার এইচএসসির এমসিকিউ ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। ব্যান্ডউইথের উপর নির্ভরশীল হচ্ছে ইন্টারনেটের স্পিড। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। ভিডিও কনফারেন্সিং করার জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে 1 Mbps। বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোট 2 প্রকার। বিরতিহীন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে সিনক্রোনাস, অর্থাৎ সিনক্রোনাস পদ্ধতিতে একেবারে বিরতিহীনভাবে লাগাতার কন্টিনিউয়াসলি সে ডাটা ট্রান্সমিশন করতে পারে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সাধারণত 3 প্রকার। পরের প্রশ্ন, রিং নেটওয়ার্কের জন্য প্রযোজ্য জিনিস কোনটা? তো রিং নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম দেখো, লেক্সে কেন্দ্রীয় কম্পিউটার থাকে। আমরা জানি রিং নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। রিং নেটওয়ার্কে কি থাকে না? কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। তারপরটা দেখো, যে কোনো কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটার চালু থাকে। তাহলে রিংয়ে যদি একটা নষ্ট হয়ে যায় বাকিগুলো কি চালু থাকবে না? সবগুলোই অকেজো হয়ে পড়বে, কারণ সিস্টেমের কারণে বা সিস্টেমটা এমনভাবে করা একটা যদি প্রবলেম দেখা দেয় সবগুলো নষ্ট হয়ে যাবে। এটা কি ওয়্যারলেস ম্যান বলা হয়? কখনোই না। এটা কেন ওয়্যারলেস ম্যান বলা হবে? এটা ছোট পরিসরের জিনিস। সেই ক্ষেত্রে নেটওয়ার্ক বড় হলে তথ্য পারাপারের গতি কমে যায়, এটা হচ্ছে সঠিক উত্তর। রিং নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য কি? যদি এটা বড় হয়ে যায় তখন কিন্তু তার তথ্য পারাপারের গতি কমে যায়। এবং এই জিনিসটা কিন্তু সিম্পল একটা জিনিস। এই তথ্য কিন্তু হুবহু কমন পড়বে না, কারণ এইচএসসি বইয়ের অনেকগুলো রাইটার থাকে। তুমি থিমটাকে ভালোভাবে বুঝে দেন তোমার উপস্থিত বুদ্ধিমত্তার আলোকে পরীক্ষায় কিন্তু উত্তর করতে হবে। তারপরে দেখো, ডেটা ট্রান্সমিশনের কিছু মাধ্যম নিয়ে আমরা কথা বলছি। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যে সকল সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। তার বা কেবল মাধ্যম হচ্ছে গাইডেড মিডিয়া। কোএক্সিবল কেবল হচ্ছে মূলত 2 প্রকার। 10/2 নামে থিননেট পরিচিত, 10/5 নামেও থিননেট পরিচিত। বর্তমানে ফাইবার অপটিক কেবলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার হয় 1500 গিগাহার্টজ। তারপরে দেখো, রেডিও ওয়েভ এর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে তোমার 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। মাইক্রোওয়েভের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ। ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্ব আকাশে থাকে জিও স্টেশনারি স্যাটেলাইট। বাংলাদেশের জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু 1, অর্থাৎ বাংলাদেশ জিও স্টেশনারি স্যাটেলাইট হিসাবে বঙ্গবন্ধু 1কে প্রেরণ করেছিল। দেখো, এই তথ্যগুলো কিন্তু তুমি সহজে পাবা না। সো ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুকে কমেন্টে মেনশন করে দিলে আমরা কিন্তু পেজে SMS করবো, আমাদের ফেসবুক পেজে SMS করে বলবো যে ভাই আইসিটি পিডিএফটা দেন, আমরা দিয়ে দিব। বাট তোমাকে অবশ্যই তোমার এইচএসসিতে পড়ুয়া বন্ধুকে কমেন্টে মেনশন করতে হবে। তারপরে দেখো, IoT কি? ইন্টারনেট অফ থিংস। ব্লুটুথে তোমার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 802.15, 2.45 গিগাহার্টজ। ব্লুটুথ নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। কতগুলো পিকোনেট মিলে গঠিত হয়? স্টেরানেট। তাহলে দেখো তুমি এখানে স্কেটারনেট, স্কেটারনেট অর্থাৎ স্কেটারনেট গঠিত হয় কিভাবে? তোমার অনেকগুলো পিকোনেটের মাধ্যমে। তার মানে তোমাকে বুঝতে হবে ব্লুটুথ হচ্ছে পিকোনেট, অনেকগুলো পিকোনেট মিলে হয় স্কেটারনেট। এই জিনিসগুলো না জানলে তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে। ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ। আশা করি এই তথ্যগুলো তোমাকে সাহায্য করবে। দেখো, এখন বলা হচ্ছে 10 এর সমকক্ষ বাইনারি মান কত? 10 যদি একটা ডেসিমেল মান হয় এবং আমরা যদি ডেসিমেল থেকে বাইনারি বের করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে আর ভাগ শেষকে উত্তর হিসাবে নিতে হবে। তাহলে 2 দিয়ে যদি 10কে ভাগ দিই তাহলে 5 2 গুণা 10,
তাহলে আমার ভাগশেষ থাকে 0। আবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 2 4, ভাগশেষ থাকে 1। আমি আবার যদি 2 দিয়ে ভাগ দিই 2 একে 2, ভাগশেষ থাকে 0। এখন আছে 1, তাহলে আমি 2 দিয়ে যদি 0-কে দেই তাহলে 2 0 = 0, আর 1 থেকে 0 গেলে হচ্ছে তোমার 1। তাহলে এটার উত্তর হচ্ছে 1 0 1 0। আমরা বলতে পারি যে তোমার MSB আর হচ্ছে LSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটার উত্তর হচ্ছে কি 1 0 1 0, অর্থাৎ তোমার 0.10-এর বাইনারি মান হচ্ছে 1 0 1 0। সো এইগুলোর ক্যালকুলেশন চাইতে পারে ছোট পরিসরে, সো সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আমাদের সাথে যুক্ত থাকো, পেজটা ফলো দিয়ে রাখো। আমরা ভেঙে চুরে এইচএসির জন্য সব কিছু তোমাকে ক্লিয়ারিফাই করে দিব। এবং তোমরা জানো যে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি। সো তোমাদের যাদের স্বপ্ন আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ নামে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। সেই ব্যাচে যুক্ত হয়ে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারো। আমরা এক ঝাঁক ঢাবিয়ানরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তারা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাকে ঢাবিয়ান করার লক্ষ্যে কাজ করে যেতে। দেখো 438 সংখ্যাটি হতে পারে কি? দেখো বলা হচ্ছে 438, এটা কি হতে পারে? দেখো 438 সংখ্যাটা ডেসিমেল হতে পারে, কারণ ডেসিমেল হতে গেলে তোমার হচ্ছে 0 থেকে শুরু করে যে কোনো নাম্বার ডেসিমেল হতে পারে, দশমিক সংখ্যা। হেক্সাডেসিমালও সেম, বাট অক্টাল হতে গেলে তোমাকে 0 থেকে 7 পর্যন্ত নিলে অক্টাল সংখ্যা পাবা। বাট এখানে আমাদের 8 দেয়া আছে, তো 8 তো অক্টাল সংখ্যার মধ্যে পড়ে না। অক্টাল সংখ্যা হবে 0 থেকে 7 পর্যন্ত। সো যেহেতু 8 অক্টাল সংখ্যার মধ্যে পড়ে না এবং এইখানে 8 আছে, তাহলে আমরা বলবো 438 বা 438 এটা ডেসিমেল হতে পারে, 438 এটা হেক্সাডেসিমেল হতে পারে, কিন্তু এটা কখনোই অক্টাল হতে পারে না। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে খ এবং গ। বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আইসিটির সকল কিছু শেষ করে দিব আমরা। আর আজকের এই পিডিএফটা যদি তোমার দরকার পড়ে, তুমি ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুকে মেনশন করে দাও। এই যে দেখো, এতক্ষণ আমরা নাম্বার নিয়ে পড়লাম, সংখ্যা পদ্ধতি নিয়ে পড়লাম, এখন একটু সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে কথাবার্তা বলি। দেখো, ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বাইনারি পদ্ধতি। ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত ভোল্টেজ লেভেল হচ্ছে 2টি। সব ডিজিটাল যন্ত্রে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে থাকে বাইনারিতে। বাইনারি যোগের ক্ষেত্রে দেখা যায় 3টা 1 যোগ করলে হয় 11। বাইনারিতে বিয়োগের সিস্টেম হচ্ছে 0 থেকে -1 গেলে আবার 1 থাকে। কোনো সংখ্যা থেকে বিয়োগ করতে নেগেটিভ সংখ্যাকে করতে হয় যোগ। অর্থাৎ একেবারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা হলুদ অর্থাৎ ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, যাতে তুমি যখন ফ্রিতে বসে পিডিএফটা পড়বা, ধরো এইচএসসি পরীক্ষার সামনে এখন সময় নষ্ট না করে তুমি চিন্তা করলা যে বসে আছি, আচ্ছা মোবাইল নিয়ে যেহেতু টিপছি একটু পিডিএফটা পড়ে রাখি, তো পিডিএফটা তুমি 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে পড়লে রিভিশনও হয়ে যাচ্ছে, এইচএসসি পরীক্ষা 2টা এমসিকিউ বেশিও হতে পারে। তারপরে দেখো, বাইনারি নিয়মে গুণ করা মানে হচ্ছে বারবার যোগ করা, আবার বাইনারি পদ্ধতিতে ভাগ করা মানে হচ্ছে বারবার বিয়োগ করা। বাইনারি পদ্ধতিতে 3টা 1 যোগ করলে হয় 1, আর হাতের 1 মিলে 2টা 1 হয়। ইলেকট্রনিক সার্কিটে যোগ বিয়োগের ক্ষেত্রে জানা দরকার অঙ্ক, সংখ্যা, সার্কিটের বিট ধারণ ক্ষমতা, ফলাফল বিটের সংখ্যা। তারপরে দেখো বলা হচ্ছে বিসিডি কোডের পূর্ণরূপ কি? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এই যে বিসিডি কোড কি? বিসিডির মতো আরও অনেক ইনফরমেশন আছে যেগুলা তোমার আইসিটি বইয়ের মধ্যে ইনক্লুডেড। সেই শর্ট ফর্মগুলা দিয়ে বলতে পারে যে এর অ্যাব্রিভিয়েশন কি বা এর ফুল ফর্মটা কি। সো এখানে আমরা বিসিডি মানে জানলাম বাইনারি কোডেড ডেসিমেল। আমরা যদি এরকম আরও তথ্য দেখি, যেমন ডিএসএল মানে কি? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্সের ফুল ফর্মটা তুমি দেখতে পাচ্ছ। ওয়াইম্যাক্সের প্রধান অংশ হচ্ছে 2টি। ওয়াইম্যাক্সের i100 স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। ওয়াইম্যাক্সের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ। তাহলে দেখো, এই তথ্যগুলো কি তোমার দরকার না? আচ্ছা, এইচএসসি পরীক্ষায় কি এখান থেকে প্রশ্ন আসতে পারে না? তাহলে তুমি কেন এই তথ্যগুলো, এই ডাটাগুলো তোমার সংগ্রহে রাখছো না? তারপরে দেখো, 2টি ডিভাইসের মধ্যে চলমান বা স্থির অবস্থায় তারবিহীন যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। অর্থাৎ 2টা ডিভাইসের মধ্যে চলমান বা স্থির যে তারবিহীন যোগাযোগ, সেটার একটা মাধ্যম হচ্ছে মোবাইল ফোন।
মোবাইল ফোনকে কার্যকর করার জন্য পুরো অঞ্চলকে অসংখ্য সেলে ভাগ করে বেস স্টেশন। অর্থাৎ মোবাইল ফোন আমরা চালু করতে হলে অসংখ্য অঞ্চলকে আমাদের ভাগ করতে হয়, এবং এদেরকে যে ভাগ করে বিভিন্ন সেলে, এর অন্যতম পার্টটা হচ্ছে বেস স্টেশন। তাহলে পরীক্ষায় আসতে পারে, বেস স্টেশনকে আমরা হাইলাইট করে দিয়েছি। নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনটিটিসি। ইন্টারনেট, ই কমার্স ও মোবাইল ব্যাংকিং চালু হয় তৃতীয় প্রজন্মে। অর্থাৎ মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্মের কথা আমরা আমাদের আইসিটি বইয়ে পাই। তো সেখানে বলা হচ্ছে আইসিটি বইয়ে যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে আমরা ইন্টারনেট পেয়েছি, ই কমার্স পেয়েছি, মোবাইল ব্যাংকিংটা পেয়েছি, যার কারণে আমাদের জীবনযাত্রার মান অনেক সহজ হয়ে গেছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিএসএম। আমি বলেছিলাম যে বাইনারি কোডের ডেসিমেলের মতো অসংখ্য শর্ট ফর্ম দিয়ে বলতে পারে এর ফুল ফর্মটা কি। তারপরে দেখো, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিডিএমএ। তৃতীয় প্রজন্মে ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় প্যাকেট সুইচিং। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক চালু হয় চতুর্থ প্রজন্মে। 4G গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি। বলা হচ্ছে 4G গতি 3Gর চেয়ে 50 গুণ বেশি। অর্থাৎ আমাদের যে 4G সেবায় আছি আমরা, সেটা 3Gর চেয়ে কিন্তু 50 গুণ বেশি আমাদের ইনফরমেশন বা ইন্টারনেট ট্রান্সফারে হেল্প করছে। তারপরে তুমি যখন দেখবা যে 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অনেকগুলো লেনের সমন্বয়ে গঠিত হচ্ছে, মানে অনেকগুলো লেন এর সমন্বয়ে গঠিত হয় ক্যান। অর্থাৎ লেন দিয়ে ক্যান হয়। পৃথিবীর সবচেয়ে বড় ওয়েন অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তোমার, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সবচেয়ে বড় বিস্তৃত নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। পাবলিক নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ওয়েন। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতের রূপান্তরকে বলা হয় মডুলেশন। অর্থাৎ ডিজিটাল যে সংকেত সেটাকে যদি আবার তুমি অ্যানালগ অর্থাৎ আগের সিস্টেমে নিয়ে যাও, সংকেতে নিয়ে যাও, সেটাকে মডুলেশন বলা হয়ে থাকে। তারপর দেখো, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত হয় ভাষা, সংখ্যা। সভ্যতার ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সংখ্যার ইতিহাস। মিশরীয় সংখ্যা ব্যবস্থা ছিল 10 ভিত্তিক। প্রাচীনকালে গণনায় ব্যবহৃত হতো প্রতীক বা চিহ্ন। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো, বা এই পদ্ধতি চালু হয়েছে মূলত বেবিলিয়ন সভ্যতায়। গণিতের যুগান্তকারী আবিষ্কার হচ্ছে শূন্য। ইউরোপে দশমিক সংখ্যা ছড়িয়ে পড়ে আরবদের মাধ্যমে। খ্রিস্টীয় শাসকেরা শয়তানের রূপ মনে করত শূন্যকে। খ্রিস্টীয় শাসকেরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে ওঠার কারণ হচ্ছে হাতের 10 আঙ্গুল। তাহলে এই তথ্যগুলো তুমি সচরাচর কই পাবা? সো তোমাকে এই তথ্যগুলো কালেক্ট করতে হলে আমাদের এই ভিডিওতে তোমার এইচএসসিতে পড়ুয়া এক বন্ধুকে কমেন্টে মেনশন দিতে পারো এবং ভিডিওটা শেয়ার দিতে পারো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। এবং পেজে তুমি ইনবক্স করে বলো যে ভাইয়া পিডিএফটা লাগবে, আমরা দিয়ে দিচ্ছি। সংখ্যা গণনার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। ডিজিটাল ইলেকট্রনিক্স ভোল্টেজ লেভেল ব্যবহার করা হয় 2টি পদ্ধতিতে। ডিজিটাল সার্কিটের উপযোগী সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যার প্রতীক বা বেজ হচ্ছে 0 এবং 1 দুইটা। একটি বাইট প্রকাশ করার জন্য অক্টাল সংখ্যা প্রয়োজন 3টি। 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে গঠিত হয় অক্টাল। হেক্সাডেসিমাল সংখ্যার সর্বশেষ মৌলিক চিহ্ন হচ্ছে এফ, কারণ আমরা জানি যে এটা সাধারণত 0 থেকে 9 পর্যন্ত হয়, তারপরে এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক থাকে। তারপর বলা হচ্ছে 1 বাইট প্রকাশ করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা প্রয়োজন 2টি। 4 বিট বাইনারি সংখ্যার সমন্বয়ে গঠিত হেক্সাডেসিমাল সংখ্যা। ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বাইনারি। ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহৃত ভোল্টেজ 2টি। এটা আমরা একটু আগেও পড়েছিলাম। সো তোমরা আচ্ছা, আমাদের ব্যাচ চলে আসছে, এটা বলে তারপর হচ্ছে বাকি তথ্যগুলো দিচ্ছি। আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যেটা এইচএসসি পরীক্ষার পরে মূলত শুরু হবে, আর মে মাসের 10 তারিখ থেকে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের পাশাপাশি বাংলা এবং ইংরেজির মুখস্থ আইটেমগুলো শেষ করে দিব, যেমন প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রভার্ব, এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ,
এগুলোকে যদি শেষ করে দিতে পারি তোমার 30% প্রিপারেশন এইচএসসির আগে শেষ হয়ে যাবে। সো আমরা চাচ্ছি এইচএসসির আগে কিছুটা টাচ দিতে, বাট এইচএসসিটাকে জোর দিব এবং এইচএসসি পরীক্ষার পরে আমরা অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করব, যেখানে বাংলার 50টি, ইংরেজির 50টি এবং সাধারণ জ্ঞানের 50টি ক্লাস হবে। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। কোর্স ফি 3000 টাকা। তুমি এই ব্যাচে ভর্তি হতে চাইলে নিচের 2টা নাম্বারে কল দিতে পারো অথবা ফেসবুক পেজে SMS করতে পারো। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিট PDF আকারে দেওয়া হবে। কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে, সাজানো আকারে থাকবে। যারা সি ইউনিটের আছো বস কমার্সের, তোমাদের জন্য বাংলা ক্লাস 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের ক্লাস 20টি করে থাকবে। ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা বিগত বছরে টপ করেছিল, এই সাবজেক্টগুলোতে ভালো নম্বর পেয়েছিল। এবং ইংরেজি আমি পড়াবো। আমরা একেবারে ধরে ধরে বেসিক থেকে শুরু করব। যাদের বেসিকে সমস্যা মূলত, তাদের জন্য আমাদের এই কোর্সটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। কোর্স ফি 3000 টাকা। ক্লাস চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি কার্যক্রম চলছে, 20টা মডেল টেস্ট হবে। নিচের 2টা নাম্বারে কল দিয়ে অথবা পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারো। ক্লাসগুলো আমরা একেবারে ধরে ধরে শেষ করে দিব এবং প্রতিটা টপিকের উপর অসংখ্য পরীক্ষা নেওয়া হবে যাতে তোমার ভুলগুলো বের হয়। আর এইচএসসি পরীক্ষার আগে যদি ভর্তি মানে এখন ভর্তি হলে এইচএসসি পরীক্ষার আগে আমরা 30% তোমার শেষ করে দিব। আর এইচএসসি পরীক্ষার পরে ফুল সাপোর্টটা পাবা মূল ক্লাস। এই যে দেখো 3টা অঙ্ক দেওয়া হয়েছে, বলা হচ্ছে 1 + 1 = কত? 10। আমরা জানি 1 1 2 আর 2 এর বাইনারি হচ্ছে 10। এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 11। তাহলে 3টা 1 এর বাইনারি মান কত হবে? 11। 3টা বাইনারি যোগফলের সমাধান কি হবে? 11 হবে। তারপরে দেখো BCD কোড কত বিটের? BCD হচ্ছে 4 বিটের কোড, বাইনারি কোডের ডেসিমেল। মনে আছে একটু আগে পড়িয়েছিলাম যে বাইনারি তোমার কোডেড ডেসিমেল, ঠিক আছে? তারপরে দেখো আরো তথ্যতে চলে আসছি। বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ চিহ্নিত করার উপায় হচ্ছে MSB বিট। কোনো বাইনারি সংখ্যার MSB বিট 0 হলে সংখ্যাটি হবে পজিটিভ। কোনো বাইনারি সংখ্যার MSB বিট 1 হলে সংখ্যাটি হবে নেগেটিভ। 8 বিটের বাইনারি সংখ্যার ক্ষেত্রে 7টি বিট দিয়ে প্রকাশ করা হয় সংখ্যার মান। চিহ্নযুক্ত সংখ্যা MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। 15 বিটের চিহ্নযুক্ত সংখ্যায় মান প্রকাশ করে 15টি বিট। চিহ্নযুক্ত সংখ্যাকে বলা হয় সাইন নাম্বার। তারপরে দেখো বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবকের নাম কি? আমরা জানি জর্জ বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট করেছিলেন। তারপর সার্বজনীন গেট কোনটা? XNOR। সার্বজনীন গেট কোনটা? আমরা জানি 2টা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে NAND আর একটা হচ্ছে XNOR। এইগুলো নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত ক্লাস করব যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে। এবং ক্লাসটা ভালো লাগছে কিনা আমরা কিভাবে বুঝবো? যখন তুমি তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দিবা, যখন তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা, আমরা যখন পেজে অনেককে দেখবো যে আমাদের এই PDFটা চাচ্ছে, তখন বুঝবো যে তোমরা বাইনারি নিয়ে বা তোমরা হচ্ছে ICT নিয়ে আরো ডেপথ ক্লাস চাচ্ছ। আমরা ব্যাখ্যা সহকারে সব বুঝিয়ে দিব। দেখো বলছে দাদা থেকে বাবা বাদ দিলে বা দাদা থেকে বাবা আসলে কত ছোট? আমি তোমাদের ম্যাথ করে দেখাই। DA দাদা, BA বাবা। দেখো A থেকে A গেলে 0, A থেকে A গেলে 0। D কে যদি আমরা ধরি 4, ধরো A = যদি ধরি 1, B = যদি ধরি 2, C = যদি 3 ধরি 3, D = যদি ধরি 4, তাহলে D থেকে B গেলে কত থাকে? 2। এই যে D হচ্ছে 4, D থেকে 2 মানে B গেলে, D থেকে যদি B বাদ দিই, 4 থেকে 2 গেলে কত? 2 থাকে। আবার এখানে থাকবে 2, তাহলে উত্তর কত? 20T0। এর চেয়ে সহজভাবে আর কেমনে বুঝাবো ভাই? সো তোমাদের জন্য একেবারে আমরা জান দিয়ে দিব। আমাদের মূল টার্গেট হচ্ছে বস এইচএসসি পরীক্ষাটা শেষ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা। বিগত বছরে আমাদের হাত ধরে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা চাই এবছর তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসো, তোমার চান্স পাওয়ার গল্প আমরা শোনাবো সবাইকে, ঠিক আছে? সো এটার উত্তর কি হবে? 2020। তারপরে দেখো রেজিস্টার দিয়ে কি করা হয়? ফ্লিপ-ফ্লপ। রেজিস্টার দিয়ে ফ্লিপ-ফ্লপের কাজটা করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে কারা? ভারতীয়রা না নাকি মিশরীয়রা নাকি গ্রিকরা? বলতো ভারতীয়রা। দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে ভারতীয়রা। তারপর 4টা 1-এর বাইনারির যোগফল কত? চলো আমরা দেখি। 1 + 1 কত হয়? 10। আমরা জানি 2 এর বাইনারি মান কত? 10। এর সাথে 1 যোগ করলে কত হয়? 11।
এখন যদি এর সাথে 1 যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে তোমার 100। কত হবে? 100 হবে, তাই না? বা আমি আরো সহজ করে যদি বোঝাই, এগুলো অনেকভাবে করা যায়। 1 2 3 4, তাহলে কত? 4। আমরা 4টা 1 নিছি, 4টা 1কে যোগ করে দিলে কত হচ্ছে? 4। 4কে তুমি 2 দ্বারা ভাগ দাও, দেখো 2 2 4, তাহলে থাকে 0। আবার যদি দেখো 2 1 2 থাকে 0। আবার যদি দাও 2 0 0 থাকে 1, তাহলে কত? 74। 100। কত হচ্ছে? 100। এখন যদি আমরা আগে যে সিস্টেমে করছি ওইটা করি, দেখো আমরা জানি যে 3টা 1-এর যোগফল হচ্ছে 11, এটা তো আমরা জানি। তো এখন 11-এর সাথে তুমি 1 যোগ করো, তাহলে দেখো কত আসতেছে। 1 আর 1 এ কত? 2। 2 এর বাইনারি মান কত? 2 এর বাইনারি মান হচ্ছে 10। 10-এর 0, হাতে আছে 1 আর উপরে আছে 1, তাহলে 1 আর 1 এ কত? 2। 2 এর বাইনারি মান কত? 10। উত্তর 100। তুমি যেভাবেই করো উত্তর কিন্তু তোমার 100 আসবে, কারণ 4টা 1কে যোগ করলে 4 আর 4-এর বাইনারি মান হচ্ছে তোমার 100। ঠিক আছে? সো তুমি যে কোনো সিস্টেমে করো উত্তর আসবে। কত বিটে 1 বাইট হয়? আমরা জানি 8 বিটে সাধারণত 1 বাইট হয়। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আইসিটিটাকে কিছুটা সহজ করে তোমাদের সামনে তুলে ধরা। তোমরা যদি আরও এরকম ইনফরমেটিভ ক্লাস চাও, যে ভাই এরকম ইনফরমেশন দিবেন, টেকনিকে কোয়েশ্চেন সলভ করার সিস্টেম বুঝিয়ে দিবেন, তাহলে আমাদের জন্য দারুণ হয়। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল টার্গেট তোমার এইচএসসি প্রস্তুতিটাকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা। আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে চাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা গোছানো হলে তুমি ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা, এবং এইচএসসিটা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ইজি। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এই নাম্বারে কল দিতে পারো। আমি এই নাম্বারে ফোনে কথা বলে থাকি। সো তোমরা ডিরেক্ট ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারো, যে স্বাধীন ভাইয়ের সাথে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও, ভিডিওটা শেয়ার দিয়ে দিও, কমেন্টে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিলে তারা পরবর্তীতে দেখতে পারবে। পিডিএফটা লাগলে পেজে ইনবক্স করো, পিডিএফটা দিয়ে দিচ্ছি, এটা সংগ্রহে রাখো। আমরা পুরো অ্যাডমিশন জুড়ে, আমরা পুরো এইচএসসি পরীক্ষা জুড়ে তোমাদেরকে চমৎকার চমৎকার সব সাজেশন পিডিএফ দিয়ে যাব। সেগুলো সংগ্রহে রাখতে পারলে আমার বিশ্বাস এইচএসসি পরীক্ষা দারুণ হবে, তোমার চান্স পাওয়া সহজ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।